হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো আছো। আর এটাও আশা করব যে তোমরা নিশ্চয়ই বাড়িতে আমাদের এই ভিডিওগুলো যেগুলো তোমাদের প্রোভাইড করছি প্রতিনিয়ত, সেটা তোমরা বাড়িতে নিয়মিত দেখছো। আসলে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা বিষয়কে এতটা রিলেটেড, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে এতটা সম্পর্কিত যে তোমরা যদি আজকের ভিডিও দেখার আগেই পূর্বের ভিডিওগুলো না দেখো, সেক্ষেত্রে বোঝার ক্ষেত্রে সামান্য অসুবিধা হতে পারে। তো চাইলে তোমরা পূর্বের ভিডিওটা দেখে নিয়ে এই ভিডিওটা দেখতে পারো। তো আশা করব যে তোমরা নিশ্চয়ই আমার এই কথাগুলো সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছ। তো পূর্বে আমরা কি আলোচনা করছিলাম? পূর্বে আমরা আলোচনা করেছিলাম আমাদের মুদালির কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন কিভাবে গঠিত হয়েছিল এবং কিভাবে তার রিপোর্ট পেশ করেছিল সে সম্পর্কে জেনেছি। তার পাশাপাশি আমরা মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হিসেবে যে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো করেছিল সেগুলো আমরা জেনেছি। তবে প্রত্যেকটা ভিডিওর শেষে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিই, মানে তোমরা যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে, যেগুলো আমি তোমাদের ভিডিওর শেষে দেব। প্রত্যেকটা ভিডিওতেই দিয়ে থাকি, তোমরা চাইলে ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই দেখতে পাবে। আর চাইবো আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, দেখে একদম শেষ পর্যায়ে যে 2-5টা প্রশ্ন করব সেই 2-5টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে কি আরো কতগুলো সুপারিশ। মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালির কমিশন বিভিন্ন বিষয়ের উপর সুপারিশ করেছিল, প্রায় 16টা অধ্যায়। আমাদের এই মানে মুদালির কমিশন যে সুপারিশগুলো করেছিল সেই সুপারিশগুলোকে আমরা 16টা অধ্যায় ভাগ করেছি। তার মধ্যে আমরা শিক্ষার লক্ষ্যটা জেনেছি, মোটামুটি গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে আমরা জানবো। তো আজকের ভিডিওতে কতগুলো সুপারিশ নিয়ে আলোচনা হবে। তো তোমরা অবশ্যই প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবে, কারণ এই কথাগুলোই হচ্ছে এমসিকিউর প্রশ্ন। আচ্ছা, আজকে আমরা যেটা প্রথম জানবো সেটা হচ্ছে কি পাঠ্যক্রম। আর যেহেতু এটা মাধ্যমিক শিক্ষা কমিশন, তাহলে এই কমিশন নিশ্চয়ই উচ্চ শিক্ষার কোনো পাঠ্যক্রম রচনার কথা বলবে না বা উচ্চ শিক্ষার পাঠ্যক্রমের কথা বলবে না। এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম। মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম। তাহলে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে এই মুদালির কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন কি কি সুপারিশ করেছিল আমরা আগেই জেনেছি যে 1952 সাল থেকে 1952 সাল থেকে শুরু করে একেবারে 1953 সাল পর্যন্ত এই মুদালির কমিশন যথেষ্ট পরিশ্রমের সঙ্গে মাধ্যমিক শিক্ষাটাকে বিচার বিশ্লেষণ করেছে সমগ্র দেশব্যাপী। তো সেই জায়গায় তারা নিশ্চয়ই মাধ্যমিক শিক্ষার যে পাঠ্যক্রম ছিল তার ত্রুটি লক্ষ্য করেছে, তার ভিত্তিতেই কিন্তু তারা মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমের সম্পর্কে সুপারিশ করেছে। তাহলে তারা কি কি অসুবিধা লক্ষ্য করেছিল? তারা যে সমস্ত অসুবিধাগুলো লক্ষ্য করেছিল তার মধ্যে ছিল কি যে যে পাঠ্যক্রমটা শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা ছিল সেই পাঠ্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিত্বের বিকাশ সঠিকভাবে ঘটাতে পারত না। সেই পাঠ্যক্রম শিক্ষার্থীদের মূল্যবোধের বিকাশ ঘটাতে ব্যর্থ। সেই পাঠ্যক্রম শিক্ষার্থীদের বয়স উপযোগী নয়, শিক্ষার্থীদের মানসিক যে স্তর সেই উপযোগী নয়। মানে তোমরা যদি প্রাথমিক বিদ্যালয়ে পড়ো আর আমি যদি তোমাদের হাই স্কুলের কোনো বই পড়াই, তো সেক্ষেত্রে যেরকম অবস্থাটা সৃষ্টি হয়, তো সেই রকম যে শিক্ষার্থীদের মানসিক স্তর অনুযায়ী পাঠ্যক্রম ছিল না। আর কি না, সেই ধরনের পাঠ্যক্রম শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে ব্যর্থ ছিল। আর সেই ধরনের পাঠ্যক্রম শিক্ষার্থীদের মধ্যে মানসিক বিকাশের পাশাপাশি বৌদ্ধিক বিকাশের পাশাপাশি, অর্থাৎ কি যেটা আমি বললাম যে সার্বিক যে বিকাশ সেটা ঘটাতে ব্যর্থ ছিল। তাহলে ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারছিল না, নৈতিক বিকাশ ঘটাতে পারছিল না, মূল্যবোধের বিকাশ ঘটাতে পারছিল না, সার্বিক যে বিকাশ সেটা ঘটাতে ব্যর্থ ছিল। আর কি বৈচিত্র্যের অভাব ছিল, পাঠ্যক্রমের মধ্যে বিভিন্ন ধরনের পাঠ্যক্রম ছিল না। বর্তমানে যেমন আমরা দেখি সহপাঠক্রমিক কার্যাবলী রয়েছে, তার পাশাপাশি আরো অনেক হাতে নাতে কাজ, সেটা সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যেই পড়ে।
তাহলে বিভিন্ন ধরনের সহপাঠী কার্যাবলী রয়েছে, কিন্তু তখন এই ধরনের ব্যবস্থা ছিল না। এই জন্য বলা হচ্ছে বৈচিত্র্যহীন যে শিক্ষা ব্যবস্থা তখন ছিল। আর কি না, তথ্যের বোঝা, প্রচুর তথ্য, এতটাই তথ্য দেওয়া ছিল পাঠ্যক্রমের মধ্যে যে শিক্ষার্থীরা সেটাকে বোঝা মনে করতো বেশিরভাগ সময়। তো এই সমস্ত ত্রুটিগুলো তারা যখন জানতে পারলো, তখন পাঠ্যক্রম সম্পর্কে অর্থাৎ মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে তারা সুপারিশ করলো। সেক্ষেত্রে মাধ্যমিক শিক্ষাকে আমরা আগেই জেনেছি না, আলোচনা হয়নি, তো পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা অবশ্যই করব যে মাধ্যমিক শিক্ষার এই যে পাঠ্যক্রম, এই মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম জানতে গিয়ে আমরা দেখব যে মাধ্যমিক শিক্ষাকে এই কমিশন কত ভাগে ভাগ করেছে। দুটো ভাগে ভাগ করেছে। মাধ্যমিক শিক্ষাকে এই সেকেন্ডারি এডুকেশন কমিশন বা মুদালিয়ার কমিশন দুটি ভাগে ভাগ করেছে। কি কি? একটা হচ্ছে নিম্ন মাধ্যমিক আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক। একটা হচ্ছে নিম্ন মাধ্যমিক, নিম্ন নিম্ন মাধ্যমিক, আর একটা হলো কি উচ্চতর মাধ্যমিক। উচ্চতর মাধ্যমিক। তো এই নিম্ন মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক এই দুটো ভাগে বিভক্ত করেছিল এই কমিশন। মাধ্যমিক শিক্ষাটাকে এই দুটো ভাগে বিভক্ত করেছিল। এবার তার যে পাঠ্যক্রম, নিশ্চয়ই তারও দুটো ভাগ থাকবে। একদিকে থাকবে নিম্ন মাধ্যমিকের পাঠ্যক্রম, অন্যদিকে থাকবে উচ্চতর মাধ্যমিকের পাঠ্যক্রম। এবার দেখো নিম্ন যে মাধ্যমিক স্তর, এখানে পাঠ্যক্রমের মধ্যে কোন কোন বিষয়গুলো ছিল। এখানে যে বিষয়গুলো ছিল সেখান থেকে আমরা কতগুলো বিষয় আমরা জেনে নিই। প্রথমত যেটা ছিল সেটা কি, ভাষা। তারপর যেটা ছিল কি, সাধারণ বিজ্ঞান। তারপর যেটা ছিল সামাজিক শিক্ষা। তারপরে যেটা ছিল সেটা হলো গণিত। তারপর যেটা ছিল সেটা হলো কলা ও সঙ্গীত। তারপর ছিল কলা ও সঙ্গীত। তারপর ছিল হাতের কাজ। তারপর ছিল শরীর শিক্ষা বা শারীরিক শিক্ষা, যাই বলতে পারো, শারীরিক শিক্ষাও বলতে পারো, শারীরিক শিক্ষা। তো এইরকম বিষয়গুলো মোটামুটি নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করেছিল এই কমিশন। অর্থাৎ এই কমিশন সুপারিশ করেছিল যে নিম্ন মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা এই সমস্ত বিষয়গুলো পড়বে। ভাষা, সাধারণ বিজ্ঞান, সামাজিক শিক্ষা, গণিত, কলা ও সঙ্গীত, হাতের কাজ, শারীরিক শিক্ষা, সম্ভবত স্বাস্থ্য শিক্ষাটাও ছিল সম্ভবত। তো এইরকম ভাবে বিষয়গুলো ছিল। আরো যদি দু একটা থাকে সেটা তোমরা বই থেকে অবশ্যই দেখতে পাবে বইতে। তো মোটামুটি যতগুলো স্টকে ছিল ততগুলো বললাম। স্বাস্থ্য শিক্ষা, তাহলে এগুলো মোটামুটি কি নিম্ন মাধ্যমিক স্তরের যে বিষয় সেগুলো। এবারে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঠিক নয়, উচ্চতর যে মাধ্যমিক, এই উচ্চতর মাধ্যমিককে এই কমিশন বিচার করতে গিয়ে, মানে এর পাঠ্যক্রম সম্পর্কে সুপারিশ করতে গিয়ে দুটো দিকের কথা বলেছে। দুটো দিকের কথা বলেছে। এক হলো কি, এক হলো আবশ্যিক পাঠ, এক হলো কি আবশ্যিক পাঠ, আর একটা হলো কি ঐচ্ছিক বিষয়। ঠিক আছে, আবশ্যিক পাঠ এবং ঐচ্ছিক বিষয়। এখানে আমরা দুটো দিক দেখতে পাবো। এক হচ্ছে আবশ্যিক, আর একটা হচ্ছে ঐচ্ছিক। আবশ্যিক মানে এটা থাকতেই হবে,
ঐচ্ছিকের ক্ষেত্রে কিছু বিষয় আছে যেগুলো তোমার ইচ্ছা অনুযায়ী তুমি গ্রহণ করতে পারবে। তাহলে আবশ্যিক বিষয় এখানে লিখতে পারি, বিষয়টা ছোট করে লিখে দিলে হয় বিষয়। বিষয় তাহলে আবশ্যিক বিষয়ের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকবে? আবশ্যিক বিষয়ের মধ্যে যেটা থাকবে প্রথমেই সেটা হচ্ছে ভাষা থাকবে। ভাষা, এই যে ভাষা, আবশ্যিক বিষয়ের ক্ষেত্রে যে ভাষার কথা বলা হয়েছে সেটা হলো কি মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। এটা হতে পারে, অথবা মাতৃভাষার সঙ্গে অন্যান্য প্রাচীন ভাষার একটা মিশ্রণ। ঠিক আছে, তো আমরা মোটামুটি মনে রাখবো যে আবশ্যিক বিষয়ে যে ভাষা থাকবে সেখানে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে এই ভাষার ক্ষেত্রে প্রথমে একবারে 1 নম্বর যদি ধরি, ভাষার ক্ষেত্রে 1 নম্বর, তো সেখানে আমরা দেখতে পাবো প্রথম রয়েছে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা। দ্বিতীয় স্তরে যেটা রয়েছে সেখানে কতগুলো ভাষা নির্ধারণ করা রয়েছে যেখান থেকে শিক্ষার্থীকে একটা ভাষা চুজ করতে হবে, বেছে নিতে হবে। প্রথমত সেখানে যেটা রয়েছে যে সর্বভারতীয় ভাষা, মানে পুরো ভারতবর্ষে যে ভাষাটা প্রচলিত, সেখানে একটা বিষয় রয়েছে কি যাদের মাতৃভাষা হিন্দি নয়। কারণ যার মাতৃভাষা হিন্দি সে তো প্রথমেই তো মাতৃভাষাকে চুজ করে নিয়েছে, বেছে নিয়েছে। তাহলে সেখানে যার মাতৃভাষা হিন্দি নয় সে ওই ভাষাটাকে বাছবে, সর্বভারতীয় যে ভাষা। তারপরে থাকবে কি প্রাথমিক ইংরেজি ভাষা, যারা হচ্ছে ইংরেজি শেখেনি, ঠিক আছে, যারা সবে শিখতেছে এরকম একটা বিষয়। তারপরে থাকবে ইংরেজি ভাষা, যারা কিনা ইংরেজিতে পড়াশোনা করে বা ইংরেজি ভালো বুঝতে পারে, ইংরেজি পড়তে পারে, জানে, তো তাদের জন্য হচ্ছে ইংরেজি ভাষা। এর পাশাপাশি থাকবে কি আধুনিক ভারতীয় ভাষা। আধুনিক ভারতীয় ভাষার মধ্যে কিন্তু হিন্দি ব্যতীত, মানে হিন্দি ছাড়া ভারতীয় আধুনিক ভারতীয় ভাষা একটা নিতে পারে। তার পাশাপাশি থাকবে আধুনিক ইউরোপীয় ভাষা, যেখানে হচ্ছে কি ইংরেজি ব্যতীত, ইংরেজি আগেই বলে দেওয়া হয়েছে, যেহেতু ইউরোপীয় কান্ট্রিগুলোতে ইংরেজি ভাষার একটা চল আছে, সেহেতু এখানে বলে দেওয়া হয়েছে যে ইংরেজি ব্যতীত আধুনিক ইউরোপীয় ভাষা। তার পাশাপাশি থাকবে প্রাচীন একটা ভাষা। প্রাচীন ভাষার মধ্যে কিন্তু এখানে বলা দরকার যে সংস্কৃত ব্যতীত, সংস্কৃত ভাষা কিন্তু বর্তমানে কেউ কথা বলে না সংস্কৃত ভাষাতে, আর সংস্কৃত ব্যতীত কোনো একটা প্রাচীন ভাষাকে আমরা নিতে পারি। তাহলে এটা হচ্ছে আবশ্যিক বিষয় ভাষার ক্ষেত্রে। এছাড়াও রয়েছে সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান রয়েছে, সাধারণ বিজ্ঞান যেটা রয়েছে সেটা হলো কি না সাধারণ একটা পাঠ। সাধারণ বিজ্ঞান হচ্ছে প্রথম 2 বছরের জন্য থাকবে সাধারণ পাঠ হিসাবে। এরপরে গণিত রয়েছে, সামাজিক শিক্ষা রয়েছে, সেটাও হচ্ছে কি সাধারণ পাঠ হিসেবে 2 বছরের জন্য, প্রথম 2 বছরের জন্য। তার পাশাপাশি তাহলে এখানে আমরা দেখে নিলাম কি ভাষা, তারপরে কি সামাজিক বিজ্ঞান আমরা দেখলাম, সাধারণ বিজ্ঞান দেখলাম, সাধারণ বিজ্ঞান এটা দেখলাম, তারপরে দেখলাম গণিত, গণিত ও সামাজিক বিজ্ঞান, সামাজিক শিক্ষা বা বিজ্ঞান, ঠিক আছে। এর পাশাপাশি থাকবে কি হাতের কাজ, মানে হস্তশিল্প। হস্তশিল্প থাকবে। এই হস্তশিল্প এক্ষেত্রে কতগুলো কাজ বলে দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে শিক্ষার্থীরা কোনো একটাকে চুজ করবে। সেখানে কাঠের কাজ আছে, সেখানে ধাতুর কাজ আছে, বয়ন এবং বুনন আছে। ঠিক আছে, দেখো বয়ন আর বুনন এ দুটো কিন্তু আলাদা। যেমন আমরা দেখি যে বস্ত্র বয়ন, মানে সেখানে কি হয়, আমি প্রথম বুননটা বলি। বুননটা কিরকম, সাপোজ কোনো একটা, ধরো আমরা যে পোশাকগুলো পরি সেখানে যদি কোনো একটা জায়গায় ছিঁড়ে যায়, তার সেক্ষেত্রে আমরা অনেক সময় কি করি যে সেই রঙের অন্য একটা পোশাকের কিছুটা টুকরো কেটে নিয়ে সেখানে বসিয়ে তার উপর সেলাই করে দিলাম, সেটা হচ্ছে বুনন। আর বয়ন বলতে বোঝায় যখন একাধিক সূক্ষ্ম সূক্ষ্ম সুতোকে নিয়ে কোনো একটা কাপড় তৈরি হচ্ছে বা কোনো একটা পোশাক তৈরি হচ্ছে, তখন সেই যে ব্যাপারটা সেটাকে বলা হচ্ছে বয়ন। তাহলে বয়ন বুনন এখানে তাহলে থাকলো। তাহলে বয়ন বুনন, ধাতুর কাজ, হাতের কাজ, তারপরে রয়েছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি বলতে কি, দেখো টাইপোগ্রাফি বলতে সেটাকে আমরা বুঝি যে অক্ষর বা বর্ণগুলোকে আমরা এমনভাবে উপস্থাপন করব
সেগুলো যেন অন্য কারো দৃষ্টিকে আকর্ষণ করে। যেমন সাপোজ আমরা এই যে এখানে লিখেছি, এখানে দেখো বিভিন্ন কালার ইউজ করা হয়েছে। এই যে গ্রিন কালারটাতে লেখা হয়েছে, তার মানে কি তোমাদের দৃষ্টিটা আকর্ষণ করার জন্য আমরা বিভিন্ন ধরনের কালার ইউজ করছি। তার মানে লেখাটাকে সুন্দরভাবে দেখানোর জন্য আমরা যে কৌশল ব্যবহার করি সেটাই হচ্ছে কি টাইপোগ্রাফি। আবার দেখো এখানে এই যে টাইপোগ্রাফির মধ্যে যে বিষয়গুলো চলে আসে, সেগুলো কি প্রত্যেকটা লাইনের মধ্যে কতটা ফাঁক দিচ্ছি, মানে এই মনে করো এই লাইনটা সাধারণ বিজ্ঞান এবং গণিত ও সামাজিক বিজ্ঞান যেটা রয়েছে এর মধ্যবর্তী জায়গায় কতটা ফাঁক রয়েছে। পাশাপাশি যে দুটো শব্দ বসছে, এই যেমন আবশ্যিক বিষয়, এই দুটোর মধ্যে যে ফাঁক রয়েছে এটা কতটা ফাঁক রয়েছে, ঠিক আছে। আবার প্রত্যেকটা যে বর্ণ ব্যবহার করা আছে সেটা কতটা আকারের, মানে কত বড়, কোনোটা ছোট কোনোটা বড়, এরকম হলে দৃষ্টি আকর্ষণ করে না, খারাপ লাগে। তাহলে এমনভাবে আমরা কোনো বর্ণ শব্দ বাক্যগুলোকে উপস্থাপন করব সেগুলো যেন অন্যকে আকর্ষিত করে, তো সেই পদ্ধতিটাকে বলা হয় টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি হতে পারে, এর পাশাপাশি কি হতে পারে, সূচি শিল্প হতে পারে, এর পাশাপাশি হতে পারে কি কোনো কিছু প্রস্তুত করা, মানে হচ্ছে কর্মক্ষেত্রে কর্মশালায় কোনো কিছু প্রস্তুত করা, এটাও কিন্তু এর অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে দেখো আমরা সূচি শিল্প দেখলাম, আমরা দেখলাম হচ্ছে কর্মশালায় কোনো জিনিস প্রস্তুত করা, নির্মাণ করা, কোনো কিছু নির্মাণ করা, কোন মানে তৈরি করা আর কি, মূর্তি তৈরি করা তার মধ্যে পড়ে। তাহলে এই ধরনের যে কাজগুলো, এগুলোর মধ্যে শিক্ষার্থীরা কোনো একটা বিষয়কে হস্তশিল্প হিসেবে নিতে হবে। আবশ্যিক পাঠের মধ্যে কিন্তু এগুলো পড়ছে। এবারে আসবো আমরা ঐচ্ছিক বিষয়। ঐচ্ছিক বিষয়কে এই কমিশন বর্ণনা করতে গিয়ে এই ঐচ্ছিক বিষয়কে মোটামুটি 7টি বিভাগে ভাগ করেছে, যেটাকে বলা হয় 7টি প্রবাহ, যেটাকে বলা হয় সপ্ত প্রবাহ। তাহলে এই সপ্ত প্রবাহের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে সেটা আমাদের কিন্তু জানতে হবে। সপ্ত প্রবাহের মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হলো মানবিক বিজ্ঞান। মানবিক বিজ্ঞান, আচ্ছা আগে লিখে দিই। তাহলে প্রথমে কি হচ্ছে মানবিক বিজ্ঞান, তারপরে কি বিজ্ঞান, তারপর রয়েছে কারিগরি বিদ্যা, ঠিক আছে, তারপরে রয়েছে বাণিজ্য, তারপরে রয়েছে কৃষি, তাহলে কতগুলো 1 2 3 4 5, চারুশিল্প, সর্বশেষ যেটা রয়েছে সেটা হলো কি গার্হস্থ্য বিজ্ঞান। তাহলে এই 7টা প্রবাহে ভাগ করেছে ঐচ্ছিক বিষয়গুলোকে। এবং এখানে আরেকটা জিনিস জেনে রাখা দরকার যে এই ঐচ্ছিক বিষয়গুলোর মধ্যে এই ঐচ্ছিক বিষয়গুলো অবশ্যই শিক্ষার্থীর থাকতে হবে, তবে প্রত্যেকটা প্রবাহের মধ্যে কতগুলো করে বিষয় রয়েছে, প্রত্যেকটা প্রবাহের মধ্যে যতগুলোই বিষয় থাকুক না কেন তারা প্রত্যেকটা প্রবাহের অন্তর্গত বিষয়গুলোর মধ্যে যে কোনো 3টে বিষয়কে ঐচ্ছিক বিষয় হিসেবে নিতে পারবে। মনে করো মানবিক বিজ্ঞান, মানবিক বিজ্ঞানের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে রয়েছে কি অন্য একটি ভাষা, বলা হয়েছে কি অন্য একটা প্রাচীন ভাষা, সেখানে কি না যে ভাষাটা তারা আবশ্যিক স্তরে গ্রহণ করেনি সেই ভাষাটাকে এখানে তারা ব্যবহার করতে পারে। তারপরে রয়েছে মানবিক বিজ্ঞানের মধ্যে ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, মনোবিজ্ঞান রয়েছে, পৌরবিজ্ঞান রয়েছে, অর্থনীতি রয়েছে, তর্কশাস্ত্র রয়েছে, তারপরে গার্হস্থ্য বিজ্ঞান রয়েছে, গণিত রয়েছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো রয়েছে মানবিক বিজ্ঞান। বিজ্ঞান মানে সায়েন্সের মধ্যে কি কি রয়েছে তোমরা নিজেরাই ভাবতে পারো যে সায়েন্সের মধ্যে কি থাকবে, যেমন জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান আমরা বলি, তাহলে এই সমস্ত বিষয়গুলো পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়ন বিদ্যা, গণিত, ভূগোল, তাহলে এই সমস্ত বিষয়গুলো বিজ্ঞানের মধ্যে রয়েছে। কারিগরি বিদ্যার মধ্যে কি রয়েছে, কারিগরি মানে কি হাতের কাজ করবে, তাহলে সেখানে আমরা প্রথমেই চলে যাই প্রযুক্তিবিদ্যার দিকে, প্রযুক্তিবিদ্যা রয়েছে,
ঠিক আছে। প্রযুক্তিবিদ্যার মধ্যে রয়েছে কি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর রয়েছে ইলেকট্রনিক্স যে ইঞ্জিনিয়ারিং সেটা রয়েছে। তারপরে কি রয়েছে কারিগরি বিদ্যার মধ্যে রয়েছে কি না জ্যামিতিক অঙ্কন যে বিষয়গুলো, জ্যামিতিক অঙ্কন। এছাড়া হচ্ছে কি না ব্যবহারিক কি বলা যায় কারিগরি বিদ্যার মধ্যে গাণিতিক বিষয়গুলো রয়েছে। তার পাশাপাশি বললাম যে প্রযুক্তিবিদ্যা রয়েছে, তার পাশাপাশি রয়েছে ব্যবহারিক গণিত। ঠিক আছে, ব্যবহারিক গণিত রয়েছে, তার সঙ্গে সঙ্গে গাণিতিক যে জ্যামিতিক অঙ্কনগুলো হয় না বিভিন্ন আকারের জ্যামিতি, তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই কারিগরি শিক্ষার মানে কারিগরি বিদ্যার মধ্যে রয়েছে। তার পাশাপাশি দেখো বাণিজ্য রয়েছে, আমাদের যে চতুর্থ নম্বর যে প্রবাহটা সেটা হচ্ছে কি বাণিজ্য। এখানে রয়েছে ব্যবহারিক বাণিজ্য, সেখানে রয়েছে বুক কিপিং রয়েছে, ব্যবহারিক ভূগোল রয়েছে, শর্ট হ্যান্ড রয়েছে, টাইপরাইটিং রয়েছে এই বাণিজ্যের মধ্যে। কৃষির মধ্যে কি রয়েছে, এখানে কৃষির মধ্যে রয়েছে সাধারণ কৃষি রয়েছে, কৃষিকাজ এবং পশুপালন, কৃষিকাজ রয়েছে, পশুপালন রয়েছে, উদ্ভিদবিদ্যা রয়েছে, কৃষি বিষয়ক রসায়ন বিদ্যা রয়েছে। এটা হচ্ছে কৃষির মধ্যে। এবার চারুশিল্প, চারুশিল্পের মধ্যেও কতগুলো বিষয় রয়েছে। চারুশিল্পের মধ্যে রয়েছে চারুকলার ইতিহাস, চারুশিল্পের ইতিহাস তোমাকে জানতে হবে সেখানে। সেখানে অঙ্কন রয়েছে, ডিজাইন রয়েছে, মডেলিং রয়েছে, তারপর চিত্রাঙ্কন রয়েছে, নৃত্যকলা রয়েছে, তার পাশাপাশি সঙ্গীতও রয়েছে চারুকলার মধ্যে। তারপরে গার্হস্থ্য বিজ্ঞান, গার্হস্থ্য মানে কি ঘর, পরিবার, এই পরিবারকে সুস্থ রাখতে, পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে যে ধরনের বিজ্ঞান দরকার হয়, যে ধরনের বিদ্যা আমাদের দরকার হয়, তার মধ্যে রয়েছে কি কি মানে গার্হস্থ্য অর্থনীতি রয়েছে। সেখানে রয়েছে সংসার মানে পরিবার, সংসার বলতে পারি বা পরিবার বলতে পারি, পরিবার পরিচালনা, শুশ্রূষা, তার পাশাপাশি রয়েছে রন্ধন প্রণালী, পুষ্টি বিজ্ঞান। ঠিক আছে, তার পাশাপাশি রয়েছে শিশু পালন রয়েছে, গার্হস্থ্য অর্থনীতি রয়েছে যেটা আমি বললাম। তাহলে গার্হস্থ্য অর্থনীতি রয়েছে, তাহলে মোটামুটি দেখো গার্হস্থ্য বিজ্ঞানে এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। শিশু পালন করব কিভাবে, আমরা শুশ্রূষা করব কিভাবে, মানে আমাদের এই পরিবারকে পরিচালনা করব কিভাবে, সেবা যত্ন করা হবে কিভাবে, তাহলে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু রয়েছে আমাদের এই গার্হস্থ্য বিজ্ঞানে। তাহলে এগুলো ঐচ্ছিক বিষয়ের মধ্যে। এই যে ঐচ্ছিক বিষয়, এই ঐচ্ছিক বিষয় তো আমরা পড়লাম এবং জানলাম, এবং আগেই বললাম যে এই সাতটা প্রবাহ থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ মতো, এই যে গার্হস্থ্য বিজ্ঞানের মধ্যে কিছু বিষয় রয়েছে, এই যতগুলো বিষয় রয়েছে না, এখান থেকে শিক্ষার্থীরা চাইলে যে কোনো তিনটে বিষয় তারা গ্রহণ করবে। এই গার্হস্থ্য বিজ্ঞান মূলত মেয়েদের জন্য বিশেষ উপকারী। ঠিক আছে, আচ্ছা, তো এরপর দেখো আবশ্যিক বিষয় হয়ে গেল, ঐচ্ছিক বিষয় হয়ে গেল, এর পাশাপাশি আর একটা বিষয়ের কথা কিন্তু বলেছে, যদিও এর মধ্যে ঢোকায়নি কমিশন, তবুও বলেছে, সেটা হচ্ছে অতিরিক্ত বিষয়। অতিরিক্ত বিষয়, অতিরিক্ত বিষয় বলতে কমিশন এটা বলতে চাইছে যে সপ্ত প্রবাহের মধ্যে, সাতটি প্রবাহের মধ্যে শিক্ষার্থীরা যে যে তিনটে করে বিষয় তারা নিয়েছে, সেই তিনটে বিষয় বাদে অন্য কোনো একটা বিষয়কে অতিরিক্ত বিষয় হিসেবে তারা নিতে পারে। তাহলে এটা মোটামুটি উচ্চতর মাধ্যমিক যে স্তর তার হচ্ছে পাঠ্যক্রম। তাহলে দেখো এই ছকের মাধ্যমে আমি তোমাদের পাঠ্যক্রম যে পুরো বিষয়টা সেটাকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করব যে পাঠ্যক্রম সম্পর্কে এই মোদালের কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন কি বলতে চেয়েছে সেটা তোমরা বুঝতে পারছো। চাইলে তোমরা এটাকে খাতাতে নোট ডাউন করে রাখতে পারো। তোমরা যদি কখনো পরীক্ষার আগে আপাতত এটাকে চোখের সামনে দেখো, তাহলে আশা করব যে বিষয়গুলো মনে আসতে পারে, অবশ্যই মনে আসবে। আচ্ছা, তো এরপরে আমরা জানবো কি এর পরবর্তী একটা সুপারিশ, সেটা হচ্ছে কি, সেটা হলো মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে যে যে সুপারিশগুলো করেছে।
শিক্ষাদান পদ্ধতি, অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হবে কি করে। প্রথমেই কমিশন বলছে যে শিক্ষার্থীদেরকে এমনভাবে শিক্ষিত করে তুলতে হবে তাদের মধ্যে যাতে মানবিক মূল্যবোধ জাগ্রত হয়। তাহলে মূল্যবোধ জাগ্রত করার যে শিক্ষা, সেটা শিক্ষার্থীদের প্রদান করতে হবে। সেইভাবে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করতে হবে যাতে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃত মূল্যবোধ জেগে ওঠে। তার পাশাপাশি বলা হচ্ছে যে সক্রিয় জ্ঞান অর্জনে সহায়তা করা। দেখো, ক্লাসে প্রত্যেক শিক্ষার্থী ওই সময়ে সক্রিয় থাকবে এমন কোনো কথা নয়। শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে কেউ গল্প করে, সামনের বেঞ্চে যারা থাকে তারা মূলত সামনের দিকে চেয়ে থাকে, কিন্তু পেছনের দিকে যারা বসে থাকে তারা অনেকেই গল্প গুজব করতে থাকে, কেউ পড়া শোনে বা কেউ হয়তো শোনে না। তাহলে শিক্ষার্থীরা সক্রিয় থাকে না কিন্তু সবসময়। তাহলে শিক্ষককে এমনভাবে শিক্ষা দান করতে হবে, শিক্ষা দানটা এমন আকর্ষণীয় হবে যে শিক্ষার্থীরা সর্বদা তার ক্লাসে সক্রিয় থাকবে। শিক্ষার্থীরা যদি সক্রিয় থাকে তাহলে তারা যে কথাগুলো শুনছে সেগুলো তাদের মনে থাকবে এবং সেখান থেকে তারা বিষয়বস্তু সম্পর্কে সহজে ধারণা করতে পারবে। এর পাশাপাশি বলা হচ্ছে যে শিক্ষার্থীদের শিক্ষক মহাশয় যখন শিক্ষাদান করছেন সেখানে তিনি যেন বিভিন্ন ধরনের শিক্ষা সহায়ক উপকরণের মাধ্যমে শিক্ষাদান করে থাকেন। উপকরণের মাধ্যমে শিক্ষাদান করলে কি হয়, শিক্ষার্থীরা অনেক বেশি আগ্রহী হয়, অনেক বেশি সক্রিয় হয়। এর পাশাপাশি এই কমিশন বলছে যে শিক্ষার্থীদের জন্য গ্রন্থাগারের ব্যবস্থা করা উচিত এবং সেই গ্রন্থাগারে উপযুক্ত পরিমাণে বই রাখতে হবে এবং সেই গ্রন্থাগার পরিচালনা করার জন্য একজন গ্রন্থাগারিককে থাকতে হবে, মানে যিনি লাইব্রেরিতে থাকেন আর কি, তাকে থাকতে হবে। আর কি না, আমাদের এই যে শিক্ষা দান সেটাকে কি করতে হবে, অনেকটা যে আমরা বলি না যে অনেক সময় মুখস্থ বিদ্যার উপর বেশি নির্ভর, এই মুখস্থ বিদ্যার উপর নির্ভর না করে, মানে সম্পূর্ণ মুখস্থ বিদ্যার উপর ভিত্তি না করে বস্তুধর্মী বা কর্মকেন্দ্রিক যে শিক্ষার ব্যবস্থা সেটা করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদের হাতে কলমে শেখাতে হবে। কোন একটা পরীক্ষা যদি থাকে, আমাদের যেমন এডুকেশনের উপর অনেক পরীক্ষা রয়েছে, আগ্রহের পরীক্ষা, বুদ্ধির পরীক্ষা, এগুলোকে শিক্ষার্থীদের মধ্যে যতটা সম্ভব হাতে কলমে শেখাতে হবে। আবার কি না, অন্যান্য বিষয়গুলোতে যেমন বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলোতে প্রচুর পরীক্ষা রয়েছে, প্রচুর তত্ত্ব রয়েছে, তো সেখানে সেই সমস্ত বিষয়গুলিকে শিক্ষার্থীদের সামনে হাতে কলমে করে শিক্ষার্থী দেখাতে হবে, তাদেরকে শেখাতে হবে। এর ফলে কি হয়, শিক্ষার্থীরা অনেক বেশি আগ্রহের সহিত শিক্ষা গ্রহণে অগ্রসর হয়। তাহলে এইভাবে শিক্ষাদানের কথা বলেছে কিন্তু এই কমিশন। তাহলে এটা গেল কি না, শিক্ষাদান পদ্ধতিটা কিরকম হবে। এরপরে এই কমিশন যে বিষয় সম্পর্কে সুপারিশ করেছে সেটা হচ্ছে কি, পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তক সম্পর্কে কি সুপারিশ করেছে, পাঠ্যপুস্তক সম্পর্কে বলছে যে পাঠ্যপুস্তক কমিটি গঠন করতে হবে। কমিশন বলছে পাঠ্যপুস্তক কিভাবে গঠন করব, সেখানে কোন কোন বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করব, তার নীতি কিভাবে নির্ধারণ করা হবে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলোকে পর্যালোচনা করার জন্য অবশ্যই পাঠ্যপুস্তক কমিটি গঠন করতে হবে। সেই কমিটির মধ্যে কারা থাকবে, সেই কমিটির মধ্যে থাকবে ভারতে মানে আমাদের রাজ্যের বিচার বিভাগীয় প্রতিনিধি থাকবে, তার পাশাপাশি থাকবে আঞ্চলিক যে বিশ্ববিদ্যালয়, আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকবে, তার পাশাপাশি থাকবে কমপক্ষে দুজন শিক্ষাবিদ থাকবেন। বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় যে রয়েছে সেই সকল বিদ্যালয়গুলির যে কোনো দুটো বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় থাকবেন। আমাদের রাজ্যের যে বিভিন্ন শিক্ষা বিভাগ রয়েছে সেই শিক্ষা বিভাগের বিভিন্ন আধিকারিকগণ থাকবেন। তো এইভাবে আরো অনেকে থাকবে। তো এদেরকে নিয়ে একটা আমাদের পাঠ্যপুস্তক কমিটি গঠন করতে হবে। তারপর রয়েছে বিষয় নির্বাচন। এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়, আমরা ধরো বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এই যে বিষয়গুলো নির্বাচন করা হবে সেই প্রত্যেকটা বিষয়ের উপর একটা নির্দিষ্ট বিষয়কে আমাদের বেছে নিতে হবে। মানে একটা বিষয়ের জন্য একটাই বই নির্ধারণ করতে হবে। তবে লাইব্রেরিতে, গ্রন্থাগারে সেই রকমের অনেক বই থাকতে পারে, কিন্তু একটা বইকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে। মানে যে যখন আমরা দেখি যে ক্লাস 10 বা ক্লাস 9-এ কি হয়, কিছু বই বিদ্যালয় থেকে দেওয়া হয় আর কিছু বই কিনতে হয়, তবে সেখানে বুক লিস্ট দেওয়া হয়, সেখানে নির্ধারিত বই বলে দেওয়া হয়। ইতিহাস বই, সেখানে একজন লেখকের নাম বলে দেওয়া হয়, সেই লেখকের বই নেওয়া হবে। তার মানে কি, যে কোনো একটা বিষয়ে একটা নির্দিষ্ট বইয়ের কথা কিন্তু বলেছে এই
মাধ্যমিক শিক্ষা কমিশন। এর পাশাপাশি বলছে কি, যেই পাঠ্যক্রম, এই যে পাঠ্যপুস্তক, এটা যখন নির্বাচন করা হবে, সেই নির্বাচনের সময় নিরপেক্ষতা বজায় রাখতে হবে। সেই পাঠ্যপুস্তকের ভাষা এমন হবে না যেটা শিক্ষার্থীর জাতি, ধর্ম, বর্ণে আঘাত করতে পারে। তাহলে নিরপেক্ষতা বজায় রেখে কিন্তু পাঠ্যপুস্তক নির্মাণ বা রচনা করতে হবে। এর পাশাপাশি কি, পাঠ্যপুস্তক পরিবর্তন করা। আমরা অনেক দিন পর দেখলাম যে সেমিস্টার সিস্টেম এসেছে। 11-12 যে উচ্চ মাধ্যমিক যে বিষয়টা ছিল, মানে বছরে একবার করে পরীক্ষা হতো, 11-এ একবার, 12-এ একবার পরীক্ষা হয়ে গেলে তার উপর ভিত্তি করে একটা আমরা গ্রেড পেতাম। তো সেই বিষয়টাকে বদলে দিয়ে সেমিস্টার করে দেওয়া হয়েছে। 2 বছর মোট 4টে সেমিস্টার আমাদের দিতে হয়। তো সেই নিরিখে এখন আমরা থার্ড সেমিস্টারে ক্লাস করছি। তো যাই হোক, তাহলে বিষয়টা কি, এই যে পরিবর্তনটা এসেছে দীর্ঘদিন পর, কমিশন বলতে চাইছে যে কোনো একটা পাঠ্যক্রম স্থির হওয়ার পরে সেই পাঠ্যক্রমকে, সেই পাঠ্যপুস্তককে বদল করা হবে, কিন্তু দীর্ঘদিন পরে, সঙ্গে সঙ্গে বদল করা যাবে না। কিছুদিন নয়, দীর্ঘদিন পরে, মানে অর্থাৎ কয়েক বছর পরে সেই পাঠ্যক্রমের মধ্যে কিছু বদল ঘটানো যেতে পারে, পাঠ্যপুস্তকে কিছুটা পরিবর্ধন করা যেতে পারে। আর একটা বিষয় বলেছে যে ফান্ড গঠন করতে হবে। ফান্ড গঠন বলতে কি, বিদ্যালয়ে আমরা দেখি যে প্রত্যেক শিক্ষার্থীকে বিনা পয়সায় বই প্রদান করা হয়। মিনিমাম আমি ধরলাম যে 5 to 8 পর্যন্ত, 10 পর্যন্তও যদি কিছু কিছু বই দেওয়া হয়, সেই সমস্ত বইগুলো কিন্তু ওই বৎসর শেষ হওয়ার পরে শিক্ষার্থীরা আবার বিদ্যালয়ে জমা দেয়। তো ওই বইগুলো কি করা হবে, ওই বইগুলোকে কি করা হবে, বিক্রি করে দেওয়া হবে। এর ফলে যে অর্থ পাওয়া যাবে তার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা, আরো আর্থিক সহায়তা প্রদান, আর কি, তাহলে স্কলারশিপের ব্যবস্থা করা হবে, আর্থিক সহায়তা প্রদান করা যেতে পারে, বিনা পয়সায় পুস্তক প্রদান করা যেতে পারে। যদি অন্যান্য কোনো পুস্তকের ব্যবস্থা করা যায় বিদ্যালয়ের তরফ থেকে, সেটাও করা যেতে পারে। তবে এর জন্য কি, ওই যে বিক্রয় লব্ধ যে টাকা, সেটার মাধ্যমে এটা করতে বলেছে এই কমিশন। তাহলে এই একটা ফান্ড গঠন করা হলো, এই ফান্ডে টাকা জমা থাকবে, এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য এই ব্যবস্থাগুলো করা হবে। তাহলে এগুলো মোটামুটি পাঠ্যপুস্তকের উপর এই কমিশনের সুপারিশ। তো এরপর আমরা যেটা জানবো, পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে কি কি সুপারিশ করেছে। পরীক্ষা ব্যবস্থা, ঠিক আছে, এটাকে আমরা মূল্যায়ন ব্যবস্থা বলতে পারি। মূল্যায়ন ব্যবস্থা বলতে পারি। এই পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে কমিশন প্রথমেই যেটা বলেছে যে বহি পরীক্ষার পাশাপাশি বস্তুনিষ্ঠ যে পরীক্ষাগুলো হয়, মানে নৈর্ব্যক্তিক যে পরীক্ষাগুলো হয়, সেগুলোর আয়োজন করতে হবে। প্রথমে বলি নৈর্ব্যক্তিক বলতে কি। দেখো, নৈর্ব্যক্তিক কথাটা শুনে হয়তো তোমাদের নতুন মনে হতে পারে। নৈর্ব্যক্তিক কথার অর্থ হলো যেখানে ব্যক্তির প্রভাব থাকে না। যদি তোমাকে একটা 5 মার্কের প্রশ্ন লিখতে দিই, তো সেখানে তোমার লেখা কিরকম, তুমি কতটা লিখেছো, সেখানে আমার মনোভাব কিরকম, সেগুলোর মাধ্যমে কিন্তু একটা নম্বর পড়ার চান্স থাকে, মানে ব্যক্তির প্রভাব থেকে যায়। কিন্তু যখন তোমাকে বলা হবে যে মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক কি, সেখানে তুমি লিখবে আইজাক নিউটন। সেই না, শুধু দেখা হবে সেই বানানটা সঠিক লিখেছে কিনা। যদি ঠিক লিখে তো 1-এর 1, তাহলে সেখানে কিন্তু আমার কোনো ক্ষমতা নেই যে ওখানে 1-এর জায়গায় হাফ দেওয়ার। তাহলে ব্যক্তির প্রভাব যেখানে মুক্ত, সেই ধরনের পরীক্ষার ব্যবস্থা করতে বলেছে কমিশন। কমিশন বলছে যে বহি পরীক্ষার পাশাপাশি আভ্যন্তরীণ পরীক্ষার ব্যবস্থা করা হোক, মানে বিদ্যালয়ের মধ্যে বিদ্যালয় যেন একটা পরীক্ষা নেয়। বাইরের পরীক্ষা হবে তো, যেমন আমরা দেখছি বোর্ডের পরীক্ষা হয়, আমরা অন্য জায়গায় পরীক্ষা দিতে যাই, কিন্তু তারও মধ্যে বিদ্যালয়ের তরফ থেকে যদি একটা পরীক্ষা নেওয়া যায়, তার ব্যবস্থা করতে বলেছে এই কমিশন। আর বলেছে কি না, সাংকেতিক পারদর্শিতার মান প্রদান, সাংকেতিক ভাবে পারদর্শিতার মান প্রদান কিরকম, আমরা যদি কেউ কিরকম ভালো না, কেউ ভালো না খারাপ আমরা যদি জানতে চাই, আমরা তাকে কি বলি, যে প্রত্যেকটা বিষয়ে সে কত কত নাম্বার পেয়েছে, এরকম জানতে চাই। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল প্রত্যেকটা বিষয়ে সে কতটা করে নাম্বার পেয়েছে, তার ভিত্তিতে আমরা বিচার করি যে সে ছেলেটি ভালো না খারাপ। এবার আমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপর মার্কস জানতে হচ্ছে, তার মাধ্যমে আমরা বলতে পারছি। কিন্তু এই মার্কসগুলোকে আমরা না ব্যবহার করে, এই সংখ্যাগুলোকে আমরা না ব্যবহার করে কোনো চিহ্নের মাধ্যমে যদি প্রয়োগ করি,
আমাকে যদি কেউ বলে বা তোমাদের সামনে যদি কেউ বলে যে ছেলেটা মাধ্যমিকে এ গ্রেড পেয়েছে, তাহলে নিশ্চয়ই তোমাদের ধারণা হবে যে তাহলে ছেলেটা নিশ্চয়ই ভালো পেয়েছে, ভালো নাম্বার পেয়েছে, ছেলেটা নিশ্চয়ই ভালো, মেয়েটা নিশ্চয়ই ভালো। কিন্তু সেখানে যদি কেউ বলে যে সে মাধ্যমিকে বাংলায় 70 পেয়েছে, সেখানে আমরা কিন্তু একটা নির্দিষ্ট দিকে এগিয়ে যাব, মানে আমরা তাহলে ভাববো যে ছেলেটা বাংলায় ভালো। কিন্তু সে সম্পূর্ণ মাধ্যমিকে ভালো না খারাপ সেটা জানতে হলে আরো বাদবাকি বিষয়গুলো সম্পর্কে জানতে হচ্ছে। কিন্তু আমরা যদি ওই সংখ্যার আকারে না জেনে আমরা গ্রেড হিসেবে জেনে নিই, সেক্ষেত্রে কিন্তু আমরা আরো পরিষ্কার ধারণা হবে যে তার পারদর্শিতা কতটা বা তার দক্ষতা কতটা। আসলে কমিশন বলতে চাইছে যে সংখ্যার মাধ্যমে আমরা যে কারো দক্ষতা বিচার করার চেষ্টা করি, সেটা হচ্ছে কি বিজ্ঞানসম্মত নয়। কমিশন বলেছে যেখানে যে বিভিন্ন গ্রেডগুলো ব্যবহার করা হবে, সেখানে এরকম ব্যবহার করা যেতে পারে যে এ মানে খুব ভালো, বি মানে ভালো, সি মানে সাধারণ মানের, ডি মানে মন্দ, ই মানে অতিরিক্ত মন্দ। তাহলে এইভাবে কমিশন কিন্তু গ্রেড সিস্টেমটাকে প্রয়োগ করার কথা বলেছে। এর পাশাপাশি কমিশন বলেছে কি যে কিউমুলেটিভ রেকর্ড কার্ড, সিআরসি, কিউমুলেটিভ রেকর্ড কার্ড, এই পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বলেছে সিআরসি, কিউমুলেটিভ রেকর্ড কার্ড। এই রেকর্ড কার্ড, রেকর্ড কথার মাধ্যমে তোমাদের নিশ্চয়ই এই ধারণা আমার মনে হয় হয়েছে যে কি যে নিশ্চয়ই এখানে কোনো তথ্য জমা থাকবে, রেকর্ড থাকবে। বিষয়টা একই রকম, একদম ঠিক। এই রেকর্ড কার্ডে বিদ্যার্থী বা শিক্ষার্থী বিদ্যালয়ে তার যত রকমের কার্যাবলী, তার বিভিন্ন দিকের বিকাশ, বৌদ্ধিক বিকাশ থেকে শুরু করে যত রকমের বিকাশ হয়, সব ধরনের বিকাশে তার পারদর্শিতা কীরকম, তার কার্যকারিতা কীরকম, তো সেই বিষয়গুলো এখানে অ্যাপ্লাই হবে। তো সেই বিষয়গুলো এই কিউমুলেটিভ রেকর্ড কার্ডের মধ্যে সঞ্চয় করা থাকবে বা রেকর্ড করা থাকবে। তো পরবর্তীকালে কোনো শিক্ষক যদি জানতে চায় যে ওই শিশুটি যে 5 থেকে একেবারে 10 পর্যন্ত এই স্কুলে পড়েছে তার ব্যাপারে আমি জানতে চাই, তাহলে সে সঙ্গে সঙ্গে ওই কিউমুলেটিভ রেকর্ড কার্ডটা বের করবে, সেখানে শিক্ষার্থীর সমস্ত তথ্য পেয়ে যাবে। তাহলে এই শিক্ষার্থীর যে সমস্ত তথ্য ওর মধ্যে রাখা হয়, এটাই হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ডের বিশেষত্ব। এই কিউমুলেটিভ রেকর্ড কার্ডের কথা সর্বপ্রথম বলেছিল কিন্তু মুদালের কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তো এর পাশাপাশি এই কমিশন আর যে কথা বলেছে সেটা হচ্ছে কি না, বস্তুধর্মী অভিক্ষা, যেটা আমি বললাম যে রচনাধর্মী পরীক্ষার পরিবর্তে কমিশন বলতে চাইছে যে নৈর্ব্যক্তিক অভিক্ষার ব্যবস্থা করা হোক। রচনাধর্মী মানে পরীক্ষাগুলোকে বাতিল করে দেয়, মানে একেবারে কি বলা যায়, রচনাধর্মী পরীক্ষার মাধ্যমে কিন্তু শিক্ষার্থী নিজের ভাষায় উত্তর দেয় ঠিকই আছে, কিন্তু সেটাকে অনেকাংশে কমাতে বলেছে। তার পরিবর্তে কমিশন এইভাবে বলছে যে রচনাধর্মী প্রশ্নের পরিবর্তে নৈর্ব্যক্তিক অভিক্ষার ব্যবস্থা করা হোক। এর পাশাপাশি কমিশন বলছে যে কম্পার্টমেন্টাল যে এক্সাম, তার ব্যবস্থা করতে হবে। কম্পার্টমেন্টাল এক্সাম কি, শিক্ষার্থীরা যখন বহি পরীক্ষা দেয় তখন শিক্ষার্থীরা যদি কোনো একটা বিষয়ে কেটে যায় বা পাস করতে না পারে, ফেল করে যায়, তাহলে তাদেরকে একটা নির্দিষ্ট সময় পরীক্ষা দেওয়ার যে সুযোগ, সেটার কথা বলেছে। এই সুযোগটাই হচ্ছে কি পরবর্তীকালে পরীক্ষা দেওয়ার যে ব্যাপার, এটাকেই বলা হচ্ছে যে কম্পার্টমেন্টাল এক্সাম বা পরীক্ষা। তো এর ব্যবস্থা করার কথা বলেছে কমিশন। যেমন আমরা দেখি যে আমাদের এই সেমিস্টারে যারা যারা কেটে যাবে বা যারা যারা ফেল করবে, তাদেরকে সরকার একটা নির্দিষ্ট সময়ে তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা অবশ্যই করবে। তাহলে এগুলো হচ্ছে কি পরীক্ষা ব্যবস্থা বা মূল্যায়ন ব্যবস্থার উপরে কমিশনের সুপারিশ। এর পাশাপাশি আমরা এরপর যে সুপারিশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি প্রশাসন। বিদ্যালয় প্রশাসন, দেখো বিদ্যালয়কে পরিচালনা করার জন্য কিন্তু অবশ্যই বিদ্যালয় প্রশাসন থাকতে হবে। তার জন্য কমিশন বলছে যে মাধ্যমিক শিক্ষার পরিষদ গঠন করতে হবে। কমিশন বলছে যে মাধ্যমিক বিদ্যালয়ের যাবতীয় বিষয়কে পর্যালোচনা করার জন্য, নীতি নির্ধারণের জন্য, পরিচালনার জন্য
অবশ্যই মাধ্যমিক শিক্ষার পরিষদ গঠন করতে হবে এবং এই মাধ্যমিক শিক্ষার পরিষদে 25 জনের বেশি সদস্য থাকবে না, এমনটা বলেছে এই মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন। এর পাশাপাশি বলেছে যে মাধ্যমিক শিক্ষা কিভাবে পরিচালিত হবে, মাধ্যমিক শিক্ষার আমাদের এই রাজ্যে প্রত্যেকটা রাজ্য ভিত্তিক মাধ্যমিক শিক্ষাগুলো কিভাবে পরিচালিত হবে, তার জন্য মাধ্যমিক শিক্ষার উপদেষ্টা পর্ষদ, মানে যারা পরামর্শ দেবে মাধ্যমিক শিক্ষাকে এইভাবে পরিচালনা করো, এইরকম পাঠ্যক্রম নির্মাণ করা হোক, এইরকম শিক্ষা সহায়ক উপকরণগুলো দেওয়া হোক, যারা বলবে সেই উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে। তাহলে মাধ্যমিক শিক্ষার উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে, এটা বলেছে মাধ্যমিক শিক্ষা কমিশন। এর পাশাপাশি বলছে কি যে মাধ্যমিক শিক্ষার উপদেষ্টা পর্ষদ হলো, এবারে মাধ্যমিক শিক্ষা পর্ষদ গঠন হবে। উপদেষ্টা পর্ষদ বলতে যারা উপদেশ দেবে, তারা উপদেশ তো দিল, কিন্তু আরো একটা পর্ষদ গঠন করতে হবে যারা ওই উপদেশ অনুসারে কাজ করবে। তো তার জন্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ গঠন করতে বলা হচ্ছে। যেটা আমরা দেখেছি যে আমরা যে এখন উচ্চ মাধ্যমিক পড়ছি এর যে একটা পর্ষদ রয়েছে সেটা কি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা হচ্ছে কাউন্সিল, এটা হচ্ছে পর্ষদ। কি বললাম মজার? তাহলে এইরকম পর্ষদ গঠনের কথা বলেছে। যেটা আমরা দেখেছি যে সেকেন্ডারি এডুকেশন কমিশন অবশ্যই রয়েছে, সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন, মানে মাধ্যমিক শিক্ষার উপর, ঠিক আছে, তো সেটা একটা পর্ষদ। তো আমাদের এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরের এই পর্ষদ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষার জন্য। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বিদ্যালয় প্রশাসন। এর পাশাপাশি আরো বলেছে এই কমিশন যে বিদ্যালয়গুলিকে পরিচালনা করার জন্য বিদ্যালয় পরিচালন সমিতি থাকবে, পরিচালন কমিটি থাকবে। শিক্ষার্থীর সংখ্যার ব্যাপারেও একটা বলেছে, শিক্ষার্থীর সংখ্যা হবে 300 থেকে 750, এর মধ্যে শিক্ষার্থী সংখ্যা রাখতে হবে, শিক্ষার্থী সংখ্যা এর বাইরে গেলে হবে না, এমনটা বলেছে এই কমিশন। তাহলে মোটামুটি দেখো শিক্ষার্থীর সংখ্যা কি রকম হবে সেটা আমরা জানলাম, বিদ্যালয় কিভাবে পরিচালনা করা হবে তার জন্য কিছু সুপারিশ আমরা জানলাম। তো দেখো মোটামুটি ভাবে যে 5টা সুপারিশ আমরা জানলাম, এই 5টা সুপারিশের মাধ্যমে এই কমিশন অ্যাকচুয়ালি মাধ্যমিক শিক্ষাকে কিভাবে সাজাতে চাইছে তার একটা কিন্তু ছবি আমাদের সামনে ফুটে উঠছে। আশা করব যে এই 5টা সুপারিশ, 5টা বিষয়ের উপর যে সুপারিশগুলো আমরা জানলাম সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর এই ক্ষণে বা এই সময়ে আমি তোমাদের আজকের যে পাঠটা করানো হলো এর উপর কিছু প্রশ্ন দিচ্ছি, 2-5টা প্রশ্ন দিচ্ছি, চাইলে কমেন্টে উত্তর দিতে পারো বা নিজে ভাবতে পারো যে প্রশ্নগুলোর উত্তর কি হবে, চাইলে কমেন্টে উত্তর দিতে পারো, কোনো সমস্যা নেই। প্রশ্নগুলো বলি যে প্রথমে যেটা প্রশ্নটা বলবো সেটা হচ্ছে কি, মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক স্তরকে কতগুলো ভাগে ভাগ করেছে। দ্বিতীয় প্রশ্ন, ঐচ্ছিক বিষয়গুলোকে মাধ্যমিক শিক্ষা কমিশন কতগুলো প্রবাহে ভাগ করেছিল। তৃতীয় প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা পরিষদে কতজন সদস্য থাকতে পারবে। চতুর্থ প্রশ্ন, কিউমুলেটিভ রেকর্ড কার্ড কোন কমিশন প্রথম বলেছিল। আর পঞ্চম প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে নিম্ন মাধ্যমিক স্তরের যে কোনো একটি বিষয় উল্লেখ করো, তোমাদের যা মনে আছে সেই বিষয়টাকে তোমরা উল্লেখ করবে, নিম্ন মাধ্যমিক যে পাঠ্যক্রম তার একটা বিষয়। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী আর কিছু সুপারিশ আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই বাড়িতে এই বিষয়গুলোকে মনোযোগ সহকারে পড়তে থাকো।